আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা অপটিক্সের নতুন একটা ব্রাঞ্চ বলা যায়, ব্রাঞ্চ না মানে নতুন একটা টপিক নিয়ে আজকে স্টার্টিং করতেছি, সেটা হচ্ছে ম্যাট্রিক্স ফর্মুলেশন অফ অপটিক্স। এখন ম্যাট্রিক্স তো আমরা সবাই চিনি, এ বি সি ডি টাইপের। যদি এই যে এটা একটা ম্যাট্রিক্স, যেখানে এই প্রত্যেকটা এলিমেন্টকে কি বলা হয়, এক একটা ভুক্তি। এখন ম্যাট্রিক্স আমাদের অপটিক্সে কিভাবে ইম্পর্ট্যান্ট, এটা আমাদেরকে একটু বুঝতে হবে। আমি দুইটা ইকুয়েশন লিখি, একটু খেয়াল করে। দিস ইজ x1 and x2 equals ay1 plus by2 equals cy1 আর এখানে বললাম dy2। এই যে দুইটা ইকুয়েশন, ঠিক আছে, এটা হচ্ছে এ সেট অফ টু ইকুয়েশনস। এখানে দুইটা ইকুয়েশন আছে। এখন এই দুইটা ইকুয়েশনকে আমি সমাধান করতে চাই। ওকে, দুইটা ইকুয়েশনকে আমি সমাধান করতে চাই, দুইটা বা পাঁচটা যে কোনো ইকুয়েশন থাকুক, আমি এদেরকে সমাধান করতে চাই। ম্যাট্রিক্স পদ্ধতিতে কিন্তু এটাকে খুব দারুণ ওয়েতে সলভ করা যায়। ম্যাট্রিক্স কি বলে, যে তুমি একটা কাজ করো, তুমি x1 এবং x2কে একটা কলামের মধ্যে সাজাও। এখানে এই পাশে চলক কারা কারা আছে, y1 y2 y1 y2 y1 y2কে আর একটা কলামের মধ্যে সাজাও, ভালো কথা। আর বাকি যে তাদের সহগগুলো ছিল এ বি, তাদেরকে তুমি আরেকটা ম্যাট্রিক্সের মধ্যে সাজাও। তারপরে তুমি এদেরকে এই দুইটাই ম্যাট্রিক্সকে মাল্টিপ্লিকেশন করো, তুমি এইটার এইটা পাইবা। এই দুইটা ম্যাট্রিক্সে, এই যে ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন তো আমরা জানি, তাই না? এই যে এটার সাথে এইটা গুণ হবে, তারপর এটার সাথে এইটা গুণ হয়ে প্রথম ভুক্তিটা আসবে। তো গুণ করে দেখা যাবে যে এই ম্যাট্রিক্সটা পাওয়া যাচ্ছে, মানে এই ইকুয়েশনটা পাওয়া যাচ্ছে। আমি কি দেখাবো? দেখাই। এ এর সাথে y1 গুণ হবে, দ্যাট ইজ ay1, বি এর সাথে y2 by2। এটা হচ্ছে প্রথম ভুক্তি, এটা হচ্ছে কি প্রথম ভুক্তি। তারপরে নিচেরটা যদি সি এর সাথে গুণ করি তাহলে হবে cy1, ডি এর সাথে গুণ হবে প্লাস dy2। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার এই দুই ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন। এটা কত বাই কত ম্যাট্রিক্স ছিল, দুইটা কলাম দুইটা সারি, দ্যাট ইজ 2x2 ম্যাট্রিক্স। এটাতে দুইটা কলাম একটা সারি, দ্যাট মিনস 2x1 ম্যাট্রিক্স। ফলে আমাদের ফাইনাল যে অ্যান্সার আসছে সেটা 2x1 ম্যাট্রিক্স। এই যে দুইটা রো আর কলাম কয়টা, একটাই কলাম আছে। আর বামে কি আছে চিন্তা করেন, x1 x2। সো এটা ইকুয়ালস টু এইটা, তার মানে x1 ইকুয়ালস টু এইটা লেখা যায়, দ্যাট ইজ এক্স্যাক্টলি হোয়ার উই বিজ্ঞান। তাহলে x1 ইকুয়াল টু এই যে এইটা আসতেছে, এই যে এইটা। তার মানে এখান থেকে ম্যাট্রিক্সের মাধ্যমে আমি আবার এক্স্যাক্টলি আগের সমীকরণে ফেরত যাইতে পারতেছি। তার মানে একটা ইকুয়েশনকে ম্যাট্রিক্সের সাহায্যে প্রকাশ করা যায় এবং ম্যাট্রিক্সের সাহায্যে ইকুয়েশন সলভও করা যায়। এই ম্যাট্রিক্সকে নিয়ে নাড়াচাড়া করা আমার জন্য খুবই ইজি। ঠিক আছে, তাহলে ম্যাট্রিক্স কখন কাজে লাগে, যখন আমার এ সেট অফ ইকুয়েশন যখন আমি সলভ করতে চাই, তখন ম্যাট্রিক্সের সাহায্যে ইকুয়েশনকে সলভ করা যায়। এবং আমি দেখাইলাম যে ইকুয়েশনের সাথে ম্যাট্রিক্সের কী সম্পর্ক, বোঝা গেল? ওকে, এখন আমাদের অপটিক্সের মধ্যে ম্যাট্রিক্স কেন দরকার, এটা আমাদেরকে একটু চিন্তা ভাবনা করতে হবে যে অপটিক্সের মধ্যে ম্যাট্রিক্সের রোলটা কোথায়। খেয়াল করেন, আমাদের অপটিক্সে ম্যাক্সিমাম অনেকগুলা লেন্স থাকে, লেন্সের কম্বিনেশন থাকে, তাই না? এই যে এরকম অনেকগুলা লেন্সের কম্বিনেশন থাকে, এটা হচ্ছে মেজর অ্যাক্সিস। এখন আপনি যখন একটা রেখা বিবেচনা করবেন যে এখান থেকে কোনো একটা আলো আসতেছে, এই আলো প্রথমে এই যে তলটা আছে এই তলের মধ্যে প্রতিসরিত হবে, তারপরে এই লেন্সের ভিতর দিয়ে যাবে, তারপরে দ্বিতীয় তলে আবার প্রতিসরিত হবে, তৃতীয় তলে এসে আবার প্রতিসরিত হবে, তারপরে লেন্সের ভিতর দিয়ে কিছু দূর যাবে, চতুর্থ তলে গিয়ে আবার প্রতিসরিত হবে, পঞ্চম তলে আরও কিছু দূর যাবে, তারপরে এই তলে আবার প্রতিসরিত হবে। বারবার আপনাকে কাউন্ট করা লাগতেছে না? এখন প্রত্যেকটা পয়েন্টে আপনাকে স্নেলের সূত্র ব্যবহার করতে হবে, সাইন আই বাই সাইন আর μ2/μ1। প্রত্যেকটা পয়েন্টে আপনাকে সেটা বিবেচনা করা লাগতেছে, স্নেলের সূত্র যেটা, সেটা বিবেচনা করা লাগতেছে। তাহলে প্রত্যেকটা সারফেসে আপনাকে বারবার বারবার স্নেলের সূত্র ব্যবহার করা লাগবে, যতটা সারফেস আছে। এবং এইখান থেকে এখানে যখন আলো আসবে, তখন আলো কি, আলোর কীরকম কাহিনী ঘটবে, এখানে এই জায়গায় আলোর ট্রান্সমিশন হবে। একই নির্দিষ্ট মিডিয়ামে আলো যখন একই মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, তখন যে ঘটনা ঘটে সেটাকে আমরা বলি হচ্ছে ট্রান্সমিশন। ট্রান্সমিশন বা ট্রান্সলেশনও বলা যায়। ট্রান্সলেশন বাংলায় বলে হচ্ছে সঞ্চালন। সঞ্চালন। আর যখন এটা একটা মাধ্যম, এটা হচ্ছে
এই যে এখান থেকে আলো আসলো, এখান থেকে এই যে এ থেকে বি পয়েন্ট পর্যন্ত যে আলো আসলো, এ থেকে বি, এটা এখানে আলোর কি ঘটছে, ট্রান্সলেশন বা ট্রান্সমিশন ঘটছে, ট্রান্সলেশন বা ট্রান্সমিশন। বিতে এসে সে অন্য আরেকটা মাধ্যম পাইছে, বিতে এসে সে অন্য আরেকটা মাধ্যম পাইছে, তাহলে এখানে আলো কিছুটা বাঁকবে। তখন এই যে এখান থেকে যে এখানে আসলো, তখন আলোর যে ঘটনা ঘটছে সেটাকে আমরা বলতেছি হচ্ছে এই যে বি পয়েন্ট থেকে একদম এই পাশে যখন আসলো, বি এবং সি এর মাঝে কি ঘটনা ঘটছে, এই বি এবং সি এর মাঝে হচ্ছে তার রিফ্র্যাকশন ঘটছে, রিফ্র্যাকশন বা প্রতিসরণ। এখানে আবার সি থেকে চিন্তা করেন যে সি থেকে এই যে এতটুকু পর্যন্ত আসছে, এটা ডি চিন্তা করেন, তাহলে সি থেকে ডি পর্যন্ত আলোর মধ্যে আর কিছুই ঘটে নাই, সে সোজা আসছে, তার মানে এটা আবার কি ট্রান্সলেশন, এটা আবার কি ট্রান্সলেশন। এখন ঘটনা হচ্ছে আপনি যদি নর্মালি এখানে কোনো একটা বস্তু রাখলে ফাইনাল প্রতিবিম্ব কি হবে এটা যদি আপনি চিন্তা করতে চান, তাহলে কিভাবে চিন্তা করি আমরা, প্রথম তলের জন্য এটা হচ্ছে বস্তু, এটার যে প্রতিবিম্ব তৈরি হবে সেটা দ্বিতীয় তলের জন্য অবাস্তব বিম্ব হিসাবে কাজ করবে, তৃতীয় তলের জন্য সেটা আবার অবাস্তব প্রতিবিম্ব হিসাবে কাজ করবে, এরকম একটার জন্য আরেকটা বস্তু, এটার জন্য এটা বিম্ব বস্তু, এসব কাহিনী করতে করতে আমাদের অনেক সময় লেন্দি ক্যালকুলেশন হয় এবং কাজটা অনেক জটিল হয়ে যায়। এই কাজকে ইজিলি সলভ করার জন্য হচ্ছে আমরা ম্যাট্রিক্সের হেল্প নিই। তো ম্যাট্রিক্স আমাদেরকে কি করে দেয়, ম্যাট্রিক্স বলে যে আচ্ছা তোমার এখন ট্রান্সলেশন দরকার, তাহলে তুমি ট্রান্সলেশনের একটা ম্যাট্রিক্স নাও, নিয়ে তোমার কাজ চালায় দাও। আর তারপরে পরের ধাপে আমার হচ্ছে ট্রান্সমিশন মানে কি বলে রিফ্র্যাকশন দরকার, তখন ম্যাট্রিক্স বলে যে তুমি আমার রিফ্র্যাকশন ম্যাট্রিক্স নিয়ে যাও, নিয়ে তুমি তোমার কাজ চালাও। তখন কি হয়, আমি জাস্ট এইটা দেখি, এইটা এখানে এরকম কোনো একটা ম্যাট্রিক্স দেখি, আমার এই সিস্টেম নিয়ে এত ঝামেলা করা লাগে না যে কোনটা লক্ষ্যবস্তু, এটা বাস্তব না অবাস্তব, দূরত্ব কি পজিটিভ নিব নাকি নেগেটিভ নিব, এত কাহিনী করা লাগে না। আমি জাস্ট এই ম্যাট্রিক্সের মধ্যে ভ্যালু বসাই, ম্যাট্রিক্স আমাকে হচ্ছে আনসার বলে দেয়। বোঝা গেল? তাহলে একাধিক আলোকীয় মাধ্যম মানে একাধিক সিস্টেমের ক্ষেত্রে যখন আমরা অনেকগুলো মাধ্যম একসাথে নেই, একাধিক সিস্টেমে এদেরকে আলোকীয় সিস্টেম বলে। তো একাধিক আলোকীয় সিস্টেমের ক্ষেত্রে প্রত্যেকটা তলের জন্য আলাদা আলাদাভাবে আলোর প্রতিসরণ বা সঞ্চালনের সবগুলো সূত্র ব্যবহার করতে হয়, এতে ক্যালকুলেশন অনেক জটিল হয়ে যায়। এই ক্যালকুলেশনকে সহজে সমাধান করা যায় ম্যাট্রিক্স পদ্ধতিতে। বোঝা গেল? তো এটা পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে কি বলে জ্যামিতিক আলোকবিজ্ঞানে বা আলোকবিজ্ঞানে ম্যাট্রিক্স ব্যবহারের সুবিধা কী, তাহলে এটা বলবেন সুবিধা কী, সুবিধা বলবেন, লিখবেন যে আমরা সাধারণত আমরা সাধারণত অপটিক্সে বা আলোকবিজ্ঞানের স্টাডির সময় বা পড়াশোনার সময় অনেকগুলো আলোকীয় যন্ত্র বা অনেকগুলো আলোকীয় তল বিবেচনা করি বা অনেকগুলো আলোকীয় তল নিয়ে স্টাডি করি। প্রত্যেকটা তলের ক্ষেত্রে আলাদা আলাদাভাবে প্রতিসরণের সূত্রগুলো ব্যবহার করতে হয়, এতে ক্যালকুলেশন জটিল হয়ে পড়ে, জটিল ক্যালকুলেশনকে সহজে ম্যাট্রিক্স পদ্ধতিতে সমাধান করা যায়, এই কারণে ম্যাট্রিক্সটা অপটিক্সের মধ্যে ইম্পর্টেন্ট। ওকে, ডান। তাহলে আমি একটু ভূমিকা দিলাম যে হোয়াই ম্যাট্রিক্স ইজ ইম্পর্টেন্ট টু আস। এখন আসেন এখন কিছু বিষয় আছে যে আমরা আমাদের যে সিলেবাস, আমাদের বইয়ে ম্যাট্রিক্স থেকে খুব বেশি প্রশ্ন আসে না। একটা প্রশ্ন এরকম সাধারণত কমন আসে যে প্রতিসরণ ম্যাট্রিক্সটা লিখো বা প্রতিসরণ ম্যাট্রিক্সটা প্রতিপাদন করো। এই পুরো ম্যাট্রিক্সের নিয়ে কিন্তু বেশ বড়সড় আলাপ আলোচনা আছে। আর আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে যে পাতলা লেন্সের ক্ষেত্রে ম্যাট্রিক্স থেকে 1/v 1/u = 1/f প্রতিপাদন করো। এই দুইটা প্রশ্ন এখান থেকে আসে। সো অনেকেই না বুঝে এই দুইটাকে আমরা মুখস্থ করে ফেলি, আর ম্যাট্রিক্স নিয়ে আমরা এত পড়াশোনা করি না। ইভেন এটা নিয়ে বেশ অনেকগুলো বইয়ে এটা ইন্ট্রোডিউসই করায় নেই ম্যাট্রিক্সের এই টপিক। এবং কিছু জায়গায় আমি দেখছি যে ভুল পড়ানো হচ্ছে ম্যাট্রিক্সের এই ব্যাপারটাকে। সো একটু দেখে শুনে পড়িয়েন। এখন আসেন যে ম্যাট্রিক্স ফর্মুলেশন অফ অপটিক্স, মানে অপটিক্সে ম্যাট্রিক্সের সাহায্যে আমরা কীভাবে ফর্মুলেশনটা করব। এখন সব ধরনের অপটিক্সে ম্যাট্রিক্স অ্যাপ্লাই করা যায়, কিন্তু প্যারাএক্সিয়াল অপটিক্স, প্যারাএক্সিয়াল রেইজ বা প্যারাএক্সিয়াল অপটিক্স বলে এদেরকে বলা যায়। প্যারাএক্সিয়াল অপটিক্সের ক্ষেত্রে ম্যাট্রিক্স ফর্মুলেশনটা হচ্ছে আমাদের চ্যাপ্টারের আলোচ্য বিষয়, আমাদের সিলেবাসের আলোচ্য বিষয়। প্যারাএক্সিয়াল না হইলে কি হয়, তার জন্যও ম্যাট্রিক্স অ্যাপ্লাই করা যায়, বাট সেটা আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত করা নাই। সেই ক্ষেত্রে হচ্ছে ওই যে এভারেশন বা লেন্সের যে ত্রুটি সেগুলোকেও বিবেচনায় আনতে হয়। তো আমরা আইডিয়াল কেস নিয়ে আলোচনা করতেছি, এটা হচ্ছে প্যারাএক্সিয়াল রেস। প্যারাএক্সিয়াল রেস কোনগুলা, যে এটা যদি কোনো একটা লেন্স হয়, এই লেন্সের প্রধান অক্ষ হচ্ছে এটা হচ্ছে প্রধান অক্ষ।
এটা হচ্ছে প্রধান অক্ষ। তো এখানে বলে যে যে সকল আলোকরশ্মি হচ্ছে, যে সকল আলোকরশ্মি আসবে তারা হচ্ছে আমার এই যে প্যারাঅ্যাক্সিয়াল যে রেটা আছে, প্যারাঅ্যাক্সিয়াল রের সাথে খুবই ক্ষুদ্র অ্যাঙ্গেল তৈরি করবে। মানে কি, আলফাটা হবে খুবই স্মল। এই যে প্যারাঅ্যাক্সিয়াল রের সাথে খুবই ক্ষুদ্র অ্যাঙ্গেল উৎপন্ন করবে। বিশাল বড় অ্যাঙ্গেল উৎপন্ন করলে সেটা এই প্যারাঅ্যাক্সিয়াল রে হবে না, এটা এই লিমিটের বাইরে চলে যাবে। তখন আমরা এই ম্যাট্রিক্স ফর্মুলেশন অ্যাপ্লাই করতে পারবো না, ডিফারেন্ট ফর্মুলেশন লাগবে। ঠিক আছে, তাহলে প্যারাঅ্যাক্সিয়াল রে এর ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করব। এটাকে কি বলে যেন, প্যারাঅ্যাক্সিয়াল রে, অক্ষাঞ্চলীয়, অক্ষাঞ্চলীয় আলোকরশ্মি, অক্ষাঞ্চলীয় আলোকরশ্মি বলে। অক্ষাঞ্চলীয় আলোকরশ্মি, বই এই শব্দটা পাবেন, অক্ষাঞ্চলীয় আলোক রশ্মি। ওকে, আচ্ছা, এখন আপনার প্রশ্নে যদি সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে, মানে 1 মার্কের যে প্রশ্ন, সেখানে যদি বলে আপনাকে যে রে ম্যাট্রিক্স কাকে বলে, বা রে ম্যাট্রিক্স বলতে কি বুঝো, তখন আপনি কি বলবেন? রে ম্যাট্রিক্স কাকে বলে? যেই ম্যাট্রিক্সের সাহায্যে আলোকরশ্মির বিভিন্ন ঘটনা ব্যাখ্যা করা যায়। ঘটনা বলতে কি বোঝায়? প্রতিসরণ অথবা প্রতিফলন। আলোকরশ্মিকে ব্যাখ্যা করা যায়, আলোকরশ্মির বিভিন্ন আলোকীয় ঘটনাকে ব্যাখ্যা করা যায়, তাকে বলা হয় কি? রে ম্যাট্রিক্স বা রশ্মি ম্যাট্রিক্স। ওকে, এখন আসেন আমরা সঞ্চালন ম্যাট্রিক্স, সঞ্চালন ম্যাট্রিক্স, সঞ্চালন ম্যাট্রিক্স নির্ণয় করো। ওকে, অথবা সঞ্চালন ম্যাট্রিক্স প্রতিপাদন করো, যদি এরকম প্রশ্ন করে তাহলে আমরা কি করব? এটার জন্য ধরি এবিসি একটি প্যারাঅ্যাক্সিয়ালের বাংলা একটু আগে কি বলছিলাম? মধ্যাঞ্চলীয়, না? মধ্যাঞ্চলীয় আলোকরশ্মি, দেখা যায় কিনা লেখা, মধ্যাঞ্চলীয় আলোকরশ্মি যা মিউ প্রতিসরণাঙ্কের মাধ্যমে, মিউ প্রতিসরণাঙ্ক যেই মাধ্যমে, সেই মাধ্যমে সঞ্চালিত হচ্ছে, প্রতিসম অক্ষ বা আলোক অক্ষ, প্রতিসম অক্ষ জেড বিবেচনা করলে, এটাকে আমি একটু চিত্রটা আঁকিয়ে নিই। দেখেন, এটা হচ্ছে আমার পৃষ্ঠ, যেখানে আলো প্রতিসরিত হবে। আমার এইটা হচ্ছে মেইন যে অক্ষ, সেটা হচ্ছে আমার জেড অক্ষ। একটা আলো এই যে এটা যাচ্ছে, গিয়ে এইখানে আসবে আর কি, লেন্সের মধ্যে আসবে বা কোনো একটা প্রতিসারক পৃষ্ঠের মধ্যে আসবে। কিন্তু আমরা প্রতিসারক পর্যন্ত যাব না, সেই যে একই মাধ্যমে চলতেছে, সেটাকে তো আমরা সঞ্চালন বা ট্রান্সমিশন বলি। তো এখানে দুইটা পয়েন্ট নিচ্ছি আমরা, এটা হচ্ছে এ, আর এখানে আর একটা পয়েন্ট নিলাম আমরা বি, আর এখানে যে গেল সেটা হচ্ছে সি। মেইনলি আমাদের এ বি নিয়েই কাজ। ওকে, তাহলে এবিসি একটি মধ্যাঞ্চলীয় আলোকরশ্মি যা মিউ প্রতিসরণাঙ্কের মাধ্যমে সঞ্চালিত হচ্ছে, মানে এই মাধ্যমের প্রতিসরণাঙ্ক হচ্ছে কত? মিউ। প্রতিসম অক্ষ হচ্ছে জেড, মানে এটা যে লেন্সের যে এক্সিস, সেটা হচ্ছে জেড অক্ষ। তাহলে এখানে আমরা লিখে দিলাম যে এটা হচ্ছে আমার জেড অক্ষ। ওকে, এটা হচ্ছে আমার জেড অক্ষ। প্রতিসরণাঙ্ক এটা হচ্ছে জেড অক্ষ। আচ্ছা, এই প্রতিসরণ অক্ষ থেকে এই যে উচ্চতা, এটাকে বলতেছি হচ্ছে আমরা x1
প্রতিসরণ অক্ষ থেকে বা প্রতিসম অক্ষ থেকে বি বিন্দুর যে দূরত্ব সেটাকে আমরা বলতেছি হচ্ছে x2। এটা একটু বুঝিয়েন। এ বিন্দুর দূরত্ব প্রতিসম অক্ষ থেকে x1, বি বিন্দুর দূরত্ব প্রতিসম অক্ষ থেকে কত x2। আচ্ছা, এখানে আমরা এই যে এটা প্রতিসরণ অক্ষ না, প্রতিসম অক্ষ, প্রতিসম অক্ষের সমান্তরালে যদি আমি এখানে একটা লাইন টানি এবং সেমভাবে সমান্তরালে যদি আমি এখানে একটা লাইন টানি, তাহলে এই যে রেখাটা এবিসি, যে রেখাটা, এই রেখাটা এখানে যেই কোণ উৎপন্ন করছে সেটাকে বললাম আলফা 1, এখানে যেই কোণ উৎপন্ন করছে এটাকে বললাম আলফা 2। এখন এই যে লাল লাইন, এইটা যেই কথা এটা সেম কথা না, দুইটা সমান্তরাল, এটা যেই কথা এটাও কি সেম কথা। তার মানে এ বিন্দু প্রতিসম অক্ষের সাথে আলফা 1 কোণ উৎপন্ন হয়েছে এ বিন্দুতে, বি বিন্দুতে আলফা 2 কোণ উৎপন্ন হয়েছে। বোঝা গেল? এ বিন্দুতে আলফা 1, বি বিন্দুতে হচ্ছে আলফা 2 কোণ উৎপন্ন হয়েছে। আচ্ছা, এটাকে হচ্ছে আমরা একটা চিত্র খেয়াল করেন। তাহলে এইটা গেল আমার চিত্র। এখন আমি কথাগুলো এখানে লিখব। প্রতিসম অক্ষ জেড বিবেচনা করলে এ ও বি বিন্দুর স্থানাঙ্ককে মানে এ আর বি বিন্দুকে আমি হচ্ছে কিভাবে প্রকাশ করতে পারি আর কি, স্থানাঙ্ককে ল্যামডা 1x1 এবং ল্যামডা 2x2 এর সাহায্যে প্রকাশ করা যাবে। কিসের মাধ্যমে প্রকাশ করলাম? ল্যামডা 1x1, ল্যামডা 2x2 প্রকাশ করা যাবে, যেখানে এখন আমরা পরিচয় দিই যে হোয়াট ইজ ল্যামডা অ্যান্ড হোয়াট ইজ এক্স। যেখানে এক্স হলো, এটা কি প্রতিসম অক্ষ, প্রতিসম অক্ষ থেকে দূরত্ব। এক্স হলো প্রতিসম অক্ষ থেকে দূরত্ব। এক্সটা দিয়ে কি বোঝাচ্ছে? প্রতিসম অক্ষ থেকে দূরত্ব। এবং ল্যামডা হলো, এটা একটু খেয়াল রাখেন, এটা আমি অনেক জায়গায় দেখছি যে এটাকে বলতেছে যে এটা আলোর তরঙ্গ দৈর্ঘ্য। নো নো, এটা কোনোভাবে আলোর তরঙ্গ দৈর্ঘ্য না। এটা যে বলবে ডিরেক্ট ভুল কথা বলতেছে। এবং ল্যামডা হলো, এটাকে বলে অপটিক্যাল ডিরেকশন কোসাইন, আলোকীয় দিক কোসাইন। আলোকীয় দিক কোসাইন বা ডিরেকশন কোসাইন। ডিরেকশন কোসাইন কাকে বলে? ডিরেকশন কোসাইন বলে যে কোনো একটা অক্ষ, মানে কোনো একটা রেখা, কোনো একটা ভেক্টর যদি এক্স অক্ষের সাথে আলফা কোণ উৎপন্ন করে, তাহলে কজ আলফা হচ্ছে ডিরেকশন কোসাইন। যদি ওয়াই অক্ষের সাথে, মানে এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ আলফা যদি হয় তাহলে কজ আলফা। ওয়াই অক্ষের সাথে উৎপন্ন কোণ হচ্ছে বিটা, তাহলে কজ বিটা। জেড অক্ষের সাথে উৎপন্ন কোণ হচ্ছে গামা, তাহলে কজ গামা। এই তিনটাকে বলা হয় ডিরেকশন কোসাইন। ঠিক আছে? তো যখন যার যেটা লাগে এক্স অক্ষ বিবেচনা করলে এক্সেরটা নিয়ে কাজ করতে পারবে, ওয়াই অক্ষ হইলে এটা, জেড অক্ষ হইলে এটা, মানে যার যখন যেটা লাগে সে এটা নিতে পারবে আর কি। তো এটাকে বলে ডিরেকশন কোসাইন। ডিরেকশন কোসাইন মানে হচ্ছে কি, ডিরেকশনটা কোসের সাহায্যে প্রকাশ করা, এটাকেই ডিরেকশন কোসাইন বলে। কারণ আলোকীয় কেন বলতেছি আমরা? এটার সাথে একটা আলোকীয় টার্ম আমরা যুক্ত করে দিব, যাতে এইটা তো নর্মাল কোনো একটা রেখা না, এটা কি, এটা হচ্ছে একটা মাধ্যমের মধ্যে গতিশীল আলোকরশ্মি। তো ওই মাধ্যমে একটা প্রতিসরণাঙ্ক আছে, সেটাকেও যাতে এড করা যায়, এই জন্য আমরা বলতেছি আলোকীয় দিক কোসাইন। তাহলে খেয়াল করেন, আলোকীয় দিক কোসাইন। তারপরে আমরা বলতে পারি এ ও বি বিন্দুর দূরত্ব। এ ও বি বিন্দুর যে দূরত্ব, এই যে এখান থেকে এতটুকু, এটাকে আমরা চাইলে হচ্ছে ডি ধরে নিতে পারি, বড় হাতের ডি, ছোট হাতের ডি, সমস্যা নেই। পাশে লিখে দিব আমরা চিত্র 1। এই চিত্রের নাম দিব হচ্ছে চিত্র 1। ওকে, নাইস, চমৎকার। এখন বিষয় হইল
বিষয়টা খুবই জটিল বিষয়। হ্যাঁ, তো কি করবো এখন? দেখেন এখানে ল্যামডা ওয়ান ইকুয়ালস টু ল্যামডা ওয়ান মানে এ বিন্দুর জন্য যে ল্যামডা ওয়ান ইকুয়ালস টু হচ্ছে মিউ ওয়ান, মানে এ বিন্দুতে যেই মাধ্যম সেই মাধ্যমের প্রতিসরাঙ্ক, তো এ বিন্দুতে মাধ্যম কত মিউ, এটাতেও মিউ এটাতেও মিউ, বাট আমরা এ বিন্দু বোঝানোর জন্য মিউ ওয়ান নাম দিছি আর কি। তো মিউ ওয়ান সাথে থাকে কজ ডিরেকশন কোসাইন। এটাকে মনে মনে চিন্তা করেন যে এটা তো জেড অক্ষ, এটাকে চিন্তা করেন এক্স অক্ষ। এটা একটু টেকনিক্যাল জিনিস, এটা বইয়ে ক্লিয়ার করেন, এটা একটু বুঝিয়েন। এটা হচ্ছে জেড অক্ষ, এটা হচ্ছে আপনার এক্স অক্ষ, এটা হচ্ছে কি এক্স অক্ষ। এটা যদি এক্স অক্ষ হয়, এটা যদি এক্স অক্ষ হয়, এটা যদি আলফা ওয়ান হয়, তাহলে এই যে ডট লাইন দিলাম আমি, এই অ্যাঙ্গেলটা কত ভাইয়া? এটা এটা কত? পুরোটা 90, এখানে আলফা ওয়ান, তাহলে উপরে কত আছে? 90 মাইনাস আলফা ওয়ান। উপরে কত আছে? 90 মাইনাস আলফা ওয়ান, 90 মাইনাস আলফা ওয়ান। উপরের অ্যাঙ্গেলটা কত? 90 মাইনাস আলফা ওয়ান। তাহলে এটাকে যদি এক্স অক্ষ চিন্তা করি, তাহলে এই লাইনটা এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করছে? 90 মাইনাস আলফা ওয়ান। তাহলে কজ 90 মাইনাস আলফা ওয়ান লিখে যায়, কজ 90 মাইনাস কি আলফা ওয়ান। ওকে, আমি কি এখানে কোথাও আলফার কথা উল্লেখ করছি? এখানে একটা লাইন অ্যাড করবেন, এ ও বি বিন্দুর দূরত্ব ডি, তারপরে এখানে লিখবেন এ বিন্দুতে জেড অক্ষের সাথে উৎপন্ন কোণ আলফা ওয়ান, বি বিন্দুতে জেড অক্ষের সাথে উৎপন্ন কোণ আলফা টু। এইটা এখানে লিখবেন। এখানে কি লিখবেন? এ বিন্দুতে জেড অক্ষের সাথে উৎপন্ন কোণ আলফা ওয়ান, বি বিন্দুতে জেড অক্ষের সাথে উৎপন্ন কোণ আলফা টু। এই যে আলফা ওয়ান এবং আলফা টু। ওকে, এটা এখানে লিখিয়েন। এ বিন্দুতে জেড অক্ষের সাথে উৎপন্ন কোণ আলফা ওয়ান, বি বিন্দুতে জেড অক্ষের সাথে উৎপন্ন কোণ আলফা টু। এখন খেয়াল করেন, মিউ ওয়ান কজ 90 মাইনাস আলফা ওয়ান, কজ 90 মাইনাস থিটা ইকুয়ালস টু কী হয়? সাইন থিটা। কজ 90 মাইনাস থিটা ইকুয়ালস টু সাইন থিটা। গুড, মিউ ওয়ান সাইন আলফা ওয়ান। এখন মনে আছে আমরা বলছিলাম যে এগুলা প্যারাএক্সিয়াল রে, প্যারাএক্সিয়াল বা মধ্যাঞ্চলীয় আলোকরশ্মির ক্ষেত্রে এই যে কোণগুলো এগুলো খুবই ক্ষুদ্র হয়। তো সাইন খুবই ক্ষুদ্র কোণ, সাইন থিটার মান যদি খুবই ক্ষুদ্র হয়, তখন সাইন থিটা এবং শুধু থিটা সেম হয়ে যায়। সাইন থিটা এবং শুধু থিটা কী হয়? সেম হয়ে যায়। তখন আমরা মিউ ওয়ান আলফা ওয়ান লিখতে পারি, মিউ ওয়ান আলফা ওয়ান লিখতে পারি। বোঝা গেল? আচ্ছা, ভালো কথা, মিউ ওয়ান আলফা ওয়ান লিখতে পারি। আচ্ছা, এখানে কী কারণে এটা লিখতে পারছি? কী কারণে এটা লিখতে পারছি? মিউ ওয়ান ইকুয়ালস টু হচ্ছে, আমরা মিউ ধরে নিচ্ছি যে ওয়ান টু আর আলাদা করার দরকার নেই, মিউ ওয়ান ইকুয়ালস টু মিউ, এবং আলফা ওয়ানটা এবং আলফা ওয়ান সাইন আলফা ইকুয়ালস টু আলফা কীভাবে লিখছি? সাইন আলফা ইকুয়ালস টু আলফা, কারণ হচ্ছে মধ্যাঞ্চলীয় এলাকার ক্ষেত্রে, মধ্যাঞ্চলীয় আলোকরশ্মির ক্ষেত্রে আলফা ওয়ানের মান খুবই ক্ষুদ্র, এবং আলফা ওয়ান খুবই কি ক্ষুদ্র। এই কারণে আমরা সাইন আলফা জায়গায় এই আলফাটা লিখছি। এটা একটু খেয়াল করি, এটা একটু বুঝে শুনে লিখছেন। ওকে, তাহলে মিউ আলফা ওয়ান। একইভাবে মিউ ল্যামডা টু ইকুয়ালস টু কী হবে? মিউ টু কজ 90 মাইনাস আলফা টু। মিউ টু ইকুয়ালস টু কী হবে? কজ 90 মাইনাস আলফা টু। কিন্তু যেহেতু মাধ্যম একই, আলফা ওয়ান এবং আলফা টুর মান সেম হবে, তাহলে আলফা ওয়ান ইকুয়ালস টু কী লেখা যাবে? আলফা টু। তাহলে এটা ইকুয়ালস টু লিখতে পারবো আমরা মিউ টু, এটা নিচে লেখা ভালো, এটাকে আমরা নিচেই লিখি, ইকুয়ালস টু লেখা যাবে মিউ টু কজ 90 মাইনাস আলফা ওয়ান। সাইড নোট কী দিব? যেহেতু আলফা টু ইকুয়ালস টু আলফা ওয়ান, ইকুয়ালস টু মিউ টু ইকুয়ালস টু আমরা মিউ লিখতে চাই, কজ 90 মাইনাস থিটা ইকুয়ালস টু যে সাইন আলফা, তাহলে এটা থাক সাইন আলফা ওয়ান, এবং এটা ইকুয়ালস টু মিউ সাইন আলফা ওয়ান ইকুয়ালস টু কি? সাইন থিটার মান যেহেতু খুবই ক্ষুদ্র, তাহলে সাইন থিটা ইকুয়ালস টু শুধু থিটা, মিউ আলফা ওয়ান লেখা যায়। মিউ আলফা ওয়ান কী করা যাবে? লেখা
যাবে মিউ আলফা 1, মিউ 2 ইকুয়ালস টু আমরা কত ধরে নিছি মিউ, মানে কি এখানের প্রতিসরণাঙ্ক যা এখানের প্রতিসরণাঙ্ক তাই, দুই প্রতিসরণাঙ্ক সমান। ওকে, তাহলে ল্যামডা 1 এর মান পাইলাম আমরা, ল্যামডা 2 এর মান পাইলাম। দেখেন ল্যামডা 1 ল্যামডা 2, বাকি আছে x1 এবং x2। x1 এর মান তো সরাসরি এখানে জানা আছে, এখন বাকি দরকার আছে কি x2 এর মান। এবং চিত্র হতে খেয়াল করেন তো, এতটুকু হচ্ছে x1, এতটুকু হচ্ছে x2, এই লাইনটাকে এখানে জয়েন করে দিই। এই যে আলফা 1, এটা যদি আলফা 1 হয় তাহলে এতটুকু কত হবে দেখেন তো, এই যে এতটুকু খেয়াল করেন, 10 আলফা 1 ইকুয়ালস টু কী হবে 10 আলফা 1, চিত্র হতে 10 আলফা 1, টেন থিটা ইকুয়ালস টু কী হয় লম্ব বাই ভূমি, টেন থিটা ইকুয়ালস টু কী হয়, এই যে এতটুকু হচ্ছে লম্ব ডিভাইডেড বাই এই যে এতটুকু হচ্ছে ডি ভূমি। তাহলে এখান থেকে যে এতটুকু, এই দৈর্ঘ্যকে আমরা ধরে নিচ্ছি হচ্ছে এই যে এখান থেকে যে এতটুকু, এটাকে ধরে নিচ্ছি হচ্ছে এক্স। তাহলে লম্ব বাই ভূমি, লম্ব কত এক্স, ভূমি কত ডি, ভূমি কত ডি, আমার ডি এর মান দরকার 10 আলফা 1, যেহেতু আলফা 1 খুবই ক্ষুদ্র, তার মানে 10 আলফার মান এবং শুধু আলফার মান সেম হবে, মানে 10 আলফাটা আলফার সমান হবে, কারণ আলফা 1 খুবই ক্ষুদ্র। তাহলে শুধু আলফা 1 ইকুয়ালস টু লেখা যাবে এক্স বাই ডি। সাইড নোট, আলফা 1 10 আলফা 1 এর সমান। ওকে, কেন, যে আলফা 1 ক্ষুদ্র এই কারণে। তাহলে এখান থেকে আমরা এক্স ইকুয়ালস টু কী লিখতে পারি, এক্স ইকুয়ালস টু ডি আলফা 1 লেখা যায় কিনা, এক্স ইকুয়ালস টু কী লেখা যাবে ডি আলফা 1। তাহলে পুরাটুকু কি x2 ধরছিলাম কিনা, পুরাটুকু কি x2 ধরছিলাম কিনা, পুরাটুকু x2 না। তাহলে খেয়াল করেন তো পুরা x2 ইকুয়ালস টু কি x1 প্লাস এক্স, x1 প্লাস এক্স। তাহলে এখানে লিখেন, নিচে দেখি দেখা যাবে কিনা, ইয়েস। ওকে, সুতরাং x2 ইকুয়ালস টু কী হবে x1 প্লাস এক্স, x2 হচ্ছে পুরোটা ইকুয়ালস টু x1 প্লাস উপরের অংশ x, এটা ইকুয়ালস টু কী লেখা যাবে x1 প্লাস x এর মান কত ডি আলফা 1। ঠিক আছে, ওকে, তাহলে x2 এর মান আমরা পেয়ে গেছি, এটা হচ্ছে x2, দিস ইজ ইউর ল্যামডা 2, এগুলাকে ইকুয়েশন দেওয়া উচিত ছিল, এনিওয়ে শেষ। তাহলে সব কিছুর মান আমরা এখন এখান থেকে পেয়ে গেছি, তাই না। ওকে, এখন এটা ছিল আদি অবস্থা, এটা হচ্ছে কি শেষ অবস্থা, এটা হচ্ছে আদি অবস্থা আর এটা হচ্ছে শেষ অবস্থা। এখন আমরা এই দুইটা ইকুয়েশনকে হচ্ছে সাজাবো, কিভাবে সাজাবো খেয়াল করেন তো। এটাকে একটা নাম দেন সমীকরণ 1, দিস ইজ ইকুয়েশন নাম্বার 2, সমীকরণ 1, এটা হচ্ছে 2, দিস ইজ ইকুয়েশন নাম্বার 3। সমীকরণ 1 এবং 2 থেকে কি লেখা যায় দেখেন তো, সমীকরণ 1 এবং 2 থেকে, 1 এবং 2 থেকে কি লিখতে পারবো, ল্যামডা 1 এর মান যা ল্যামডা 2 এর মানও তাই, দ্যাট ইজ ল্যামডা 1 ইকুয়ালস টু আমরা লিখতে পারি ল্যামডা 2, কোনো সমস্যা নাই, ল্যামডা 1 ইকুয়ালস টু ল্যামডা 2 লিখা যায়। আচ্ছা, এখানে আসেন এক্স, আচ্ছা আমরা x2 ইকুয়ালস টু x1 লিখি, শেষ অবস্থা ইকুয়ালস টু আদি অবস্থা। এখান থেকে লেখা যাবে x2 ইকুয়ালস টু কি x1 প্লাস ডি আলফা 1 লেখা যাবে x1 প্লাস ডি আলফা 1। ওকে, এখন আসেন, হ্যাঁ এখন দেখেন আমরা ল্যামডা এক্স, এখানে হচ্ছে ল্যামডা আছে, এখানে হচ্ছে এক্স চাচ্ছি আর কি আমরা,
এখানে এই যে সমস্যাটা আছে আলফা, এটাকে আমরা সরাই দিতে চাই, আলফা 1। এখানে একটা জিনিস খেয়াল করেন, আলফা 1 আছে কোথায়? এই যে এখানে আছে না আলফা 1। আলফা 1 ইকুয়ালস টু কী লেখা যাবে? ল্যামডা 1 বাই মিউ, ল্যামডা 1 বাই মিউ। আলফা 1 এর জায়গায় কী লেখা যাবে? ল্যামডা 1 বাই মিউ। তাহলে এটাকে লিখতেছি দেখেন, x1 প্লাস ডি ল্যামডা 1 ডিভাইডেড বাই কত? মিউ। লেখা যায়? লেখা যায়? ওকে। এখন আমরা এই দুইটাকে সাজাবো যাতে আমরা ম্যাট্রিক্সে যাইতে পারি। এই দুটাকে হচ্ছে এখন আমরা সাজাবো যাতে ম্যাট্রিক্সে যাইতে পারি। ভালো কথা, চিত্র কিন্তু এতটুকু লিখলেও হবে, ঠিক আছে? এতটুকু, কারণ আমরা ট্রান্সমিশন নিয়ে হিসাব করতেছি। ওকে, এখন আসেন। এখানে দেখেন x1 আছে, এখানে ল্যামডা 1টাকে আমি একটু ডানে লিখি, কোনো সমস্যা নাই। x1 ল্যামডা 1, এখানে কি আছে? শুধু ল্যামডা 1, x1টা নাই। এটাকে আমি চাইলে যদি আমি 0 ইন্টু x1 লিখি, কারো কি কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। প্লাস শুধু ল্যামডা 1 ছিল, তার মানে শুধু ল্যামডা 1 লিখলাম। কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই। এখন দেখেন ল্যামডা 2 x2, x1 x1, ল্যামডা 1 ল্যামডা 1। দেখে কি কিসের কথা মনে পড়তেছে? দুইটা ইকুয়েশন আছে, দুইটা ইকুয়েশনের বাম পাশে আছে ল্যামডা 2 x2। তাহলে এদেরকে লেখা যায় ম্যাট্রিক্স আকারে, ম্যাট্রিক্স আকারে ল্যামডা 2 সাথে আছে x2 ইকুয়ালস টু দেখেন এই পাশে ডান পাশে কি কি চলক আছে? x1 ল্যামডা 1, x1 ল্যামডা 1। তাহলে প্রথমটা, এখানে একটু কাহিনী আছে। এখানে যদি আমি ল্যামডা 2 x2 লিখি, তাহলে এখানে হচ্ছে যে খেয়াল করেন, এখানে চলকগুলা খেয়াল করেন একটু। x1 আছে প্রথমে, তারপরে আছে কি? ল্যামডা 1। প্রথমে আছে x1, তারপর ল্যামডা 1, x1 ল্যামডা 1। এখানে সিরিয়ালটা হচ্ছে চেঞ্জ করা যাবে না, প্রথমে রাখতে হবে x1, তারপরে রাখতে হবে ল্যামডা 1। এখন এখানে একটা সমস্যা আছে, বলতে পারবেন কি সমস্যা? এই দুই পাশে যদি আমি এইভাবে লিখি, তাহলে সমস্যাটা কি? সমস্যা হইল যে দুই পাশ ম্যাচ করে না। মানে এই পাশে আমরা যেভাবে স্থানাঙ্ককে লিখছি, উপরে ল্যামডা নিচে এক্স, এখানে হয়ে গেছে এক্স আর নিচে ল্যামডা, মানে উল্টা হয়ে গেছে। এটাকে আমরা সুন্দর করে লিখতে চাচ্ছি, এই পাশে যেভাবে লিখছি ওই পাশে সেমভাবে লিখতে চাচ্ছি। তো এটা যদি করতে চাই, তাহলে এই সমীকরণটাকে খেয়াল করেন। প্রথমে এই যে এখানে যে আছে, প্রথমে আমরা এটাকে সাজায় প্রথমে ল্যামডাকে আনবো, পরে এক্সকে লিখবো। প্রথমে ল্যামডা, পরে এক্স। কী কারণে করতেছি বোঝা যাচ্ছে? যাতে আমার এইটার সাথে এইটা, এই পাশটা মিলে। মানে কি? আমি চাচ্ছি এই পাশে আগে ল্যামডা 1 রাখবো, নিচে হচ্ছে আমি x1 আনবো। তার মানে প্রথম টার্মটা আসবে ল্যামডা 1-এর, পরেরটা আসবে x-এর। তাহলে এটাকে আমি যদি এইভাবে লিখি, দেখেন ল্যামডা 1 প্লাস 0 ইন্টু x2। কোনো সমস্যা আছে? নাই। এখান থেকে যদি লিখি, দেখেন ডি বাই মিউ ল্যামডা 1 প্লাস পরে লিখলাম x1কে, পরে লিখলাম x1কে। তাহলে প্রথমে ল্যামডা 1, তারপরে হোয়াট? 0 ইন্টু x1। তাহলে প্রথমটা ল্যামডা 1, পরেরটা x1, ল্যামডা 1 x1, ল্যামডা 1 x1। দেখেন ল্যামডা 1 x1 ম্যাচ করছে। আচ্ছা, বাকি যারা থাকলো তাদেরকে এই ধ্রুবকের ভিতরে বা এই ব্র্যাকেটের ভিতরে, ম্যাট্রিক্সের ভিতরে আমরা নিয়ে আসবো। তাহলে বাকি কারা থাকলো? দেখেন ল্যামডা 1-এর সহগ কত? 1, এই যে লিখলাম 1। x1-এর সহগ কত? 0, এই যে লিখলাম 0। ল্যামডা 1-এর সহগ কত? ডি বাই মিউ, এই যে লিখলাম দেখেন ডি বাই মিউ। x1-এর সহগ কত? 1, দিস ইজ 1। এই যে জিনিসটা পাওয়া গেল, এটাই হচ্ছে আপনার ট্রান্সলেশন ম্যাট্রিক্স। এটাই কি? ট্রান্সলেশন ম্যাট্রিক্স। এটাই হচ্ছে আপনার ট্রান্সলেশন ম্যাট্রিক্স। এখন এটাকে হচ্ছে আপনি বইয়ের মতো করে লিখবেন। তাহলে দেখেন ল্যামডা 1 x1 ছিল আদিবিন্দু। আদিবিন্দুর উপরে এই ম্যাট্রিক্সটা অপারেট করলে আপনাকে শেষ বিন্দুর অবস্থা বলে দিচ্ছে ল্যামডা 2 x2। আদিবিন্দুর উপরে এই ম্যাট্রিক্সটা অপারেট করে আপনাকে শেষ অবস্থা বলে দিচ্ছে। তাহলে এই যে ম্যাট্রিক্সটা, সেটা কি আপনাকে ট্রান্সলেশন কীরকম হচ্ছে সেটা বলে দিচ্ছে না? কত দূরত্বে ট্রান্সলেশন হচ্ছে, কোন প্রতিসরণাঙ্কে ট্রান্সলেশন হচ্ছে, এই মানগুলো যদি বসাই দেন তাহলে আপনি কি পেয়ে যাবেন? ফাইনাল কোঅর্ডিনেটটা আপনি পেয়ে যাবেন। তাহলে এই যে ম্যাট্রিক্সটা, এটাকে বলা হয় কি? এইটাকে বলা হয় হচ্ছে আমাদের, এই যে ম্যাট্রিক্সটা মাঝে যে ম্যাট্রিক্স, এটাকে বলা হয় ট্রান্সলেশন ম্যাট্রিক্স। এটাকে কি বলা হয়? ট্রান্সলেশন ম্যাট্রিক্স। তাহলে লিখবেন এটাকে কেমনে লেখা যায়?
ওয়েট, এটাকে আপনি চাইলে এই যে এইভাবে লিখতে পারবেন যে λ2 x2, এটাকে পাওয়া যায় একটা ট্রান্সলেশন ম্যাট্রিক্সকে যখন আমরা λ1 x1 এর উপর অপারেট করাই, যেখানে ট্রান্সলেশন ম্যাট্রিক্স টি ইকুয়ালস টু হচ্ছে এই যে এটা 1 0 d বাই মিউ আর 1, এটা হচ্ছে আমার ট্রান্সলেশন ম্যাট্রিক্স। ঠিক আছে, মানে এই ম্যাট্রিক্সটা অপারেট করলে কোনো একটা সিস্টেমের মধ্যে সঞ্চালন কিভাবে হচ্ছে সেই ধারণা পাওয়া যায়। এবং এটাকে যদি আমরা ডিটারমিনেন্ট বের করি, ডিটারমিনেন্ট অফ টি, তাহলে 1 পাওয়া যাবে, এই কথাটাও লিখে দিন। মানে এই ম্যাট্রিক্সকে যদি ডিটারমিনেন্ট করে দেখেন 1 1 হচ্ছে 1 মাইনাস এটা গুণ করেন 0, তাহলে ডিটারমিনেন্ট অফ টি ইকুয়ালস টু 0। তাহলে এটাই হচ্ছে আপনার কাঙ্ক্ষিত সেই ট্রান্সলেশন ম্যাট্রিক্স। ঠিক আছে, যেখানে টি ইকুয়ালস টু এ, তো একেই সঞ্চালন ম্যাট্রিক্স বলা হয়, একেই সঞ্চালন ম্যাট্রিক্স বলে। বুঝতে পারছেন? ক্লাসটা হচ্ছে একটু লম্বা হয়ে গেছে, আমাকে বেসিক জিনিসগুলো বলতে হচ্ছে। পরের ক্লাসে হচ্ছে আমরা ফার্স্টে যাব, সেটা হচ্ছে পরের ক্লাসে হচ্ছে আমরা প্রতিসরণ ম্যাট্রিক্স বা রিফ্র্যাকশন ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করবো। ওকে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।